স্বাগতম দর্শক বন্ধুরা, বাংলাদেশে আবারও আন্তর্জাতিক মঞ্চে এখানে আমি যদি খুব নির্দিষ্টভাবে বলি তাহলে মোহাম্মদ ইউনূস আবারও আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সম্মানহানি ঘটিয়েছেন। সম্প্রতি তিনি ফ্রান্সের সঙ্গে কিছু ব্যাকডোর আলোচনা করতে চেয়েছিলেন, কিন্তু ফ্রান্স সরাসরি সেটা প্রত্যাখ্যান করে বলে দেয়, আপনার সঙ্গে কথা বলার সময় নেই আমাদের, আমরা এই আলোচনায় আগ্রহী নেই। আর আমি আমার গায়ের জোরে এই দাবিটা করছি না, সারা ওয়ার্ল্ড মিডিয়ায় ইতিমধ্যেই এই খবর ছাপা হয়ে গিয়েছে। চাইলে আপনি নিজেই খবরটা ভেরিফাই করে আসতে পারেন। আর আশা করি আপনাদের মধ্যে এতটুকু বিশ্বাস আছে যে আপনি অনুপের কাছ থেকে যখন কোনো খবর শুনছেন, মানে সেটা ইতিমধ্যেই ভেরিফাইড জেনুইন সোর্স থেকে নেওয়া একটি খবর শুনছেন। এখন চলুন পুরো বিষয়টা একটু বিস্তারিতভাবে জেনে আসি যে কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে লজ্জিত করল। আসলে দর্শক, সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস অনেকটা মরিয়া অবস্থায় আছে। মোহাম্মদ ইউনূস চেষ্টা করছেন বিভিন্ন আন্তর্জাতিক নেতাদের সঙ্গে দেখা করে কথা বলে কোনোভাবে তার এই বর্তমান অন্তর্বর্তী সরকারকে একটা বলা ভালো বৈধ সরকার হিসাবে তুলে ধরতে আন্তর্জাতিক অঙ্গনে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, এই নিয়ে বাংলাদেশে অনেকেই লিখছেন। বিএনপির কিছু নেতাও মানে সরাসরি না, ঘুরিয়ে ফিরিয়ে বলছেন মোহাম্মদ ইউনূস চাচ্ছেন যেন এই অন্তর্বর্তীকালীন সরকারটাই স্থায়ী বা বৈধ সরকার হিসাবে মেনে নেওয়া হয়, মানে যেন নির্বাচন না করেই সরকার চালানো যায়, এটাই তার উদ্দেশ্য। তাই এখন তিনি যেভাবে পারছেন সেরকমভাবে চেষ্টা করে যাচ্ছেন যাতে আন্তর্জাতিক নেতারা এই সরকারকে স্বীকৃতি দিয়ে দেন এবং বাংলাদেশে আপাতত এখন আর কোনো নির্বাচন না হয়। অন্যদিকে আরেকটা বিষয় কি জানেন, শেখ হাসিনার সরকারের যেটা সবচেয়ে ভালো দিক ছিল সেটা ছিল তাদের কূটনৈতিক দক্ষতা। তারা কূটনৈতিকভাবে অনেক শক্তিশালী ছিল, খুব ভালোভাবে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান ধরে রেখেছিলেন। এবং এর পাশাপাশি এখন যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, অনেকে বলছিলেন যে যেহেতু মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক পরিসরে অনেক কাজ করেছেন, বিশেষ করে আমেরিকার এক ধরনের পুতুলের মতো থেকেছে, তাই তার জন্যও আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া খুব সহজ হবে। কিন্তু দর্শক, বাস্তবে সেটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আর ফ্রান্সের সঙ্গে যেটা ঘটেছে সেটা বাংলাদেশের জন্য একটা বড় ধাক্কা, একটা বড় ব্যর্থতা। মোহাম্মদ ইউনূস তিনি চেয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রনের সঙ্গে একটি ব্যক্তিগত বৈঠক বা ব্যাকডোর আলোচনা করতে। আসলে দর্শক, আগামী 9ই জুন জাতিসংঘের একটি সামুদ্রিক সম্মেলন আছে, মানে ওশান কনফারেন্স আছে, সেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে অনেক দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। বাংলাদেশও সেই সম্মেলনে অংশ নিতে যাচ্ছে। আর এখানে মোহাম্মদ ইউনূস ভেবেছিলেন এটা একটা মানে দারুণ সুযোগ হবে, এই সম্মেলনের মাধ্যমেই ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর সঙ্গে দেখা করে আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করার যে চেষ্টা সেটা করা যেতে পারে। তাই বাংলাদেশ ফ্রান্সকে অনুরোধ করেছিল যেন এই সম্মেলনের সময় মোহাম্মদ ইউনূসের জন্য ম্যাক্রোর সঙ্গে একটি ব্যক্তিগত বৈঠকের ব্যবস্থা করে দেওয়া হয়। কিন্তু ফ্রান্স সরকার সরাসরি এই অনুরোধ প্রত্যাখ্যান করেছে। ফ্রান্স আপনার জানিয়ে দিয়েছে যে আমরা এই মুহূর্তে আপনার সঙ্গে কোনো ব্যক্তিগত বৈঠক করতে পারছি না। আপনি সম্মেলনে অবশ্যই আসুন, তাতে আমাদের আপত্তি নেই, কিন্তু ব্যক্তিগত বৈঠকের জন্য আমাদের হাতে নির্দিষ্ট সময় নেই, তাই সেটা সম্ভব হবে না। আর এই ঘটনার পরপরই, মানে যখন মোহাম্মদ ইউনূসকে ফ্রান্সের পক্ষ থেকে না বলে দেওয়া হলো, তখন বাধ্য হয়ে তাকে তার সফর বাতিল করতে হয়েছে। মানে তিনি জাতিসংঘের যে সামুদ্রিক সম্মেলনে যাচ্ছিলেন ইউনূস সাহেব, সেই সফরটাই তিনি বর্তমানে বাতিল করে দিয়েছেন। ফ্রান্স যখন স্পষ্টভাবে বলে দিল যে ব্যাকডোরে আলোচনা হবে না, তখনই তিনি তার এই ট্রিপ বাতিল করে দিয়েছে। অর্থাৎ তিনি জাতিসংঘের এই সফরটা কেন করতে যাচ্ছিল তার উদ্দেশ্য নিশ্চিত এবার আপনাদের কাছে পরিষ্কার হলো, যে উদ্দেশ্যটার বিষয়ে একটু আগেই আমরা আলোচনা করলাম। তাই এখন জেনুইন একটা প্রশ্ন উঠছে যে মোহাম্মদ ইউনূস কেন এতটা মরিয়া ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর সঙ্গে দেখা করার জন্য, যার ফলে তাকে আন্তর্জাতিক পর্যায়ে মানে এই এত পরিমাণ অপমানিত হতে হলো। দর্শক, বলা হচ্ছে মূলত
এখন তার একটি আন্তর্জাতিক প্রচার কর্মসূচি চলছে, আর এই কর্মসূচির অংশ হিসাবেই তিনি চেষ্টা করছেন বিশ্ব নেতাদের সঙ্গে দেখা করতে। ইতিমধ্যেই আমরা সকলেই দেখেছি যে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করার জন্য কতটা মরিয়া হয়ে উঠেছিল বিমস্টেকে, এবং সাক্ষাৎও করেছেন। ওদিকে চীনের সঙ্গে একটা আলোচনা স্থাপন করার চেষ্টাও চলছে। আর পাকিস্তানের কথা বললে সে তো এমনিই কোলে উঠে বসে আছে। সুতরাং বুঝতে আর বাকি থাকে না যে এই সব কিছুর উদ্দেশ্য একটাই, অন্তর্বর্তীকালীন সরকার চাইছে তাদেরকেই যেন বৈধ সরকার হিসাবে মেনে নেওয়া হয়। মানে এখন এটা মুখে বলছে না, কিন্তু বোঝা যাচ্ছে যেন এই মুহূর্তে আর নির্বাচন করতেই না হয়, যেন সারা বিশ্ব এই সরকারকেই মেনে নেয়। এটাই এখন মোহাম্মদ ইউনূসের মূল চিন্তা ভাবনা। যদিও বিএনপি চায় এখনই নির্বাচন হোক, কারণ তারা জানে তাদের একটা ভালো ভোট ব্যাংক আছে, তারা জিততে পারবে। আর মোহাম্মদ ইউনূস তো কেবল একজন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী, তিনি একটা অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছেন। তাই বিএনপির পক্ষ থেকে দাবি উঠছে তাকে দ্রুত এই পদ থেকে ছেড়ে দিয়ে নির্বাচন দিতে হবে, দ্রুত পদ ছাড়তে হবে এবং ক্ষমতা হস্তান্তর করতে হবে বিএনপির কাছে। তিনি মোটামুটি যতটুকু যা চেষ্টা করার করে ফেলেছেন, এখন ক্ষমতা ছাড়ার সময়, পাওয়ার শিপমেন্টের সময়। কিন্তু দর্শক, সেই কথাই আছে না, ক্ষমতার স্বাদ এত মধুর যে একবার যার মুখে লাগে সে আর ছাড়তে চায় না। এবং এখন ঠিক সেটাই হচ্ছে মোহাম্মদ ইউনূসের সঙ্গে। এখন তিনি ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চাইছেন, এই মধুর স্বাদ, আর সেটা ছাড়তে চাইছেন না তিনি। এই কারণেই তিনি এখন এইসব করছেন। কিন্তু দর্শক, তবুও সেই প্রশ্নটা কিন্তু থেকে যায় যে ফ্রান্স কেন বাংলাদেশকে নিয়ে এত অনীহা দেখালো, ফ্রান্স কেন এই বৈঠকের প্রস্তাব সরাসরি খারিজ করে দিল। এখন দেখুন, এক্ষেত্রে ফ্রান্স যে কারণ দেখিয়েছে সেটাই এমন একটা ব্যাপার যেটা শুনলেই হাসি পায়। ভাই, কেউ কাউকে এভাবে অপমান করতে পারে আন্তর্জাতিক অঙ্গনে? এখানে ফ্রান্স যে সরকারিভাবে কারণ দেখিয়েছে সেটা হলো, দেখুন, এই জাতিসংঘের সামুদ্রিক সম্মেলন মানে ওশান কনফারেন্স, এখানে অনেক দেশ অংশ নিচ্ছে এবং অনেক দেশই ব্যক্তিগতভাবে বৈঠকের অনুরোধ করেছে আপনার মতনই। আমরা ইতিমধ্যেই তাদের সবাইকে সময় নির্ধারণ করে দিয়েছি। তাই এখন আমাদের কাছে আর কোনো অতিরিক্ত সময় নেই। মানে সোজা কথায় বললে, আমাদের কাছে আপনাদের জন্য কোনো সময় নেই। এবং এখানে ফ্রান্সের মূল বক্তব্য ছিল আর একটা জিনিস, সেটা হচ্ছে আপনারা আমাদের একটা নির্দিষ্ট উদ্দেশ্য জানান। আপনারা এই ব্যক্তিগত যে বৈঠকটা করতে চান, এর কারণ কি? যখন বিশ্ব নেতারা, আমরা জানি, যখন বিশ্ব নেতারা একে অপরের সঙ্গে বৈঠক করেন তখন তাদের লক্ষ্য একেবারে পরিষ্কার থাকে, সুস্পষ্ট থাকে। যেমন ধরুন, পুতিন যদি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন, তাহলে সেটা শুধু ওই হ্যান্ডশেক করমর্দনের জন্য নয়, তারা দেখা করেন স্পষ্ট কোনো উদ্দেশ্য নিয়ে। হয়তো প্রতিরক্ষা সরঞ্জাম বিনিময় নিয়ে আলোচনা হবে, কিংবা হয়তো তেলের বাণিজ্য নিয়ে কোনো চুক্তির ব্যাপারে কথা হবে, হয়তো আন্তর্জাতিক ভূ রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হবে। তারা তো আর ওই ছবি তোলার জন্য বা কুশল বিনিময়ের জন্য দেখা করে না, তারা তো বন্ধু নন, তারা হলেন বিশ্ব নেতা। আর এই কারণেই ফ্রান্স বলছে, আপনারা যদি কংক্রিট কোনো উদ্দেশ্য ছাড়া শুধু একটা ফর্মাল সাক্ষাৎ চান, যেখানে আপনারা দেখাতে পারবেন যে একটা ফ্রান্সের সাথে আন্তর্জাতিক পর্যায়ের বৈঠক হয়েছে, আপনারা একটা লেজিটিমেসি বা বৈধতা পেয়েছেন, তাহলে এটা আমাদের কাছে একেবারে অর্থহীন। এবং এই ধরনের ফর্মালিটির জন্য আমাদের কাছে একটুও অপ্রয়োজনীয় সময় নেই, ফ্রান্সের তরফ থেকে স্পষ্ট করা হয়েছে। এখন ধরে নিলাম, তর্কের খাতিরে ধরেই নিলাম আমরা এখানে, যে যদি সত্যি ফ্রান্সের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক, ট্রেড টাইজ বা যে কোনো কিছু নিয়ে আলোচনা করতে চাইতো, বাংলাদেশের তরফ থেকে এরকম চাওয়া হতো, তাহলে তো সেটা স্পষ্ট করে বলাই যেত শুরুতেই যে আমরা বাণিজ্যিক সম্পর্ক নিয়ে কথা বলতে চাই। কিন্তু না, সেরকম কোনো কিছুই উঠে আসেনি এই সমস্ত বিস্তারিত খবরের মধ্যে। সুতরাং সোজা কথায় এটা ছিল কেবল একটা আনুষ্ঠানিকতা, একটা গ্লোবাল আউটরিচ কর্মসূচির অংশ হিসাবে মোহাম্মদ ইউনূস ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। আর সেই কারণেই তিনি ফ্রান্সের কাছে অনুরোধ করেছিলেন। কিন্তু ফ্রান্স আগেভাগেই বুঝে ফেলেছে যে এই লোকটা কেবল ছবি তোলার জন্য আসছে, আর ওই ফেসবুক টুইটারে পোস্ট করার জন্যই সময় চাইছে।
আর সেই কারণেই মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে স্পষ্টভাবে অস্বীকৃতি জানিয়ে দিয়েছে ফ্রান্স। আর হাস্যকর বিষয় হচ্ছে এর ফলে শেষমেশ মোহাম্মদ ইউনূস রেগে গিয়ে পুরো শহরটাই বাতিল করে দিয়েছেন এবং এখন তিনি আর জাতিসংঘের সেই ওশান কনফারেন্সে অংশ নিচ্ছেন না। এখানে আরও একটা কথা বলতেই হচ্ছে যে মোহাম্মদ ইউনূস যেদিন থেকে ক্ষমতায় এসেছেন সেদিন থেকেই এই গ্লোবাল আউটরিচ প্রোগ্রামটা তিনি চালিয়ে যাচ্ছেন। আমরা হয়তো জানি না, শুরুর দিকে তার আচরণ এমন ছিল যেন তিনি কেবল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে এসেছেন এবং শীঘ্রই নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করবেন, কিন্তু এখন তার মনে হচ্ছে না না না, ক্ষমতা ছেড়ে দেওয়ার কোনো দরকার নেই। অন্যদিকে নির্বাচন করার সাহসও তার নেই, কারণ নির্বাচন করবেন কিভাবে? দেশে তো তিনি কোনো কাজই করেননি, তার নিজের কোনো শক্তিশালী জনভিত্তি বা ভোট ব্যাংক নেই, তাহলে নির্বাচনে দাঁড়াবেনই বা কীভাবে? তাই এখন তার মাথা থেকে আর এক ম্যাটুকুলাস পরিকল্পনা বার হয়েছে, এই গ্লোবাল আউটরিচ কর্মসূচির অংশ, এবং সেই সাথে তার কিংস পার্টি এনসিপি তো আছেই। এখন সরাসরি না বললেও তার হাব ভাব, চাল চলন এবং তার নেওয়া প্রতিটা সিদ্ধান্তের মাধ্যমে জনগণ একেবারে স্পষ্ট দেখতে পাচ্ছে যে তার মধ্যে ক্ষমতার এক চরম লোভ দেখা দিতে শুরু করেছে। এখন দেখা যাক এই লোভের আসক্তি ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে আগামীতে আর কি কি কাণ্ড ঘটায়। তো দর্শক, এ বিষয়ে ফ্রান্সের কাছে অপমানিত হওয়ার বিষয়ে তিনি যে পরিকল্পনা করেছিলেন সেই পরিকল্পনা ভেস্তে গিয়ে উল্টো অপমানিত হয়ে ফিরে এসেছেন, যার ফলে এরকম একটা মানে জাতিসংঘের যে কনফারেন্স মিটিং সেটা তিনি বয়কট করেছেন, বয়কট না, সেটা বাতিল করে দিয়েছেন। এ বিষয়ে এই লজ্জিত হওয়ার বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই রেখে যাবেন।